ক্রস গুণনের সাহায্যে সামান্তরিকের ক্ষেত্রফল বার করব, ক্রস গুণনের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বার করব আমরা। বুঝছো? তাহলে লেখো এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো আমরা একটা সামান্তরিক ড্র করি। এটা একটা সামান্তরিক, এইটা আর একটা সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিক বলতেছি। সামান্তরিকের এটা একটা বাহু, এটা একটা বাহু, ঠিক আছে? বললাম এটা একটা সামান্তরিক, এটা বলে সামান্তরিক। সামান্তরিকের এটা একটা বাহু, এটা আর একটা বাহু। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। তাহলে এই কোণটা সমকোণ হবে না। তাহলে এটা সমান্তরাল করে আমরা এখন এখানে একটা বাহু অঙ্কন করব। এটা সমান্তরালকে আবার কি করবো বলতো, এখানে একটা বাহু অঙ্কন হবে। তাহলে এই যে দুইটা পেলাম, এই দুইটা আমরা কি পেলাম বলতো, সামান্তরিক। এখানে যে চিত্রটা পেলাম আমরা, এটা আমাদের সামান্তরিক। ওকে, তাহলে সামান্তরিকের এটা একটা বাহু, এটা আমরা বললাম এই বাহু বরাবর যে ভেক্টর এ ভেক্টর, এই বাহু বরাবর যে ভেক্টর এটা কি ভেক্টর, বি ভেক্টর। এ আর বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ দিয়ে দিয়েছে তোমাকে কি বলতো, থিটা। তাহলে দেখো এটা পড়ো, দেখো এ ভেক্টর আর বি ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। এরকম করে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটো ভেক্টর দিয়ে দেবে, বলবো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝছো? তাহলে চলো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা নাম দিই, ধরো ও পি কিউ আর, এটা একটা কি বলতো, সামান্তরিক। এই সামান্তরিকের ওপি বাহুটা কি হবে, এই ভেক্টরের মানের সমান হবে না? তাহলে ওপি বাহুটা কি হবে, এই ভেক্টরের মানের সমান। এটা সমান, আচ্ছা যাই হোক। আবার দেখো ও আর বাহু যেটা আছে, এটা কার সমান হবে, বি ভেক্টরের মানের সমান হবে। কোনো সমস্যা আছে? এখন দেখো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলো তো ভাই? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বলো, ভূমি গুণন উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে ক্ষেত্রফল সমান কত হবে, ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কোনটা, ভূমি হলো এটা। উচ্চতা কোনটা, উচ্চতা আবার কি করতে হবে, ভূমির থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব টেনে দিতে। বুঝছো? তাহলে আমরা কি করবো, ভূমির থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব টানবো, তাহলে এইটা আমাদের উচ্চতা হবে। তা আমরা এই উচ্চতাকে আমরা এখানে না নিয়ে এই তো এই শীর্ষবিন্দু থেকে কি করলাম বলতো, বিপরীত বাহুর উপর একটা লম্ব টেনে দিলাম। তাহলে এটা আমরা এখানে যেটা পেলাম, এটা আমাদের কি হবে বলতো, উচ্চতা। লাল রেখা যেটা আমরা দেখতেছি, বুঝছো? তাহলে আর বিন্দু থেকে ওপি বাহুর উপর একটা আমরা কি করলাম বলতো, লম্ব টানলাম, যেটা ধরো এখানে এস বিন্দুতে কি করছে বলতো, সেট করছে। বুঝছো? তাহলে বলতো ভাইয়া এই কোণটা আমাদের কি হবে, সমকোণ। এই কোণটা আমাদের কি হবে, সমকোণ। তাহলে এখন যদি আমরা উচ্চতা এইটুকু আছে, উচ্চতাকে আমরা কি ধরলাম বলতো, এইচ ধরলাম। কি ধরলাম, এইচ। হাইট থেকে কি বলতো, উচ্চতা। তাহলে সামুদ্রিক ক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি, ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি মানে কি, ভূমি মানে কতটুকু, ভূমি মানে হলো ওপি, ভূমি মানে কত, ওপি। আর উচ্চতা মানে হলো এইচ। তাহলে এই দুইটার মান আমাদের নিতে হবে। এখন ওপি মানে তো আমরা জানি, ওপিটা হলো এই ভেক্টরের মান। এইচ কতটুকু হবে, এটা এখন আমরা কি করবো বলতে পারবো। এইচ কি আমরা জানি, উচ্চতা কি আমরা জানি, উচ্চতা আমাদের দিয়ে দিয়েছে না, আমাদের দিয়ে দিয়েছে দুইটা সন্নিহিত বাহুর মান এবং তাদের মধ্যবর্তী কোণ, আর অন্য কোনো কিছু দিয়ে দেয়নি। এখন দেখো এই ত্রিভুজের দিকে তাকাও ভাইয়া, এই ত্রিভুজের দেখো অতিভুজ কিন্তু তুমি জানো, একটা কোণও জানো, বার করতে হবে কি, লম্ব। বার করতে হবে কি, লম্ব। তাহলে ওই ত্রিভুজে তুমি কি ইউজ করবা, সাইন থিটা ইউজ করবা। ত্রিভুজ ও
আর এস এ আমরা যদি সাইন থিটা অ্যাপ্লাই করি, সাইন থিটা সমান কি হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ মানে কি বলতো? ও আর। তাহলে এইচ ইজ ইকুয়াল কত আসবে? ও আর সাইন থিটা। আর ও আর মানে কি বলতো? বি ভেক্টরের মান। তাহলে বি সাইন থিটা। কি রে, বোঝা গেছে? কোনো সমস্যা আছে? তাহলে এইচ ইজ ইকুয়াল কি পেলাম আমরা? বি সাইন থিটা, যেটা বিও আমরা জানি, থিটাও আমরা জানি। তাহলে এইচ এর মান বার করতে পারবো না? তাহলে এটা এখন আমরা কি করি বলতো? এখানে বসে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইচ মানে হলো বি সাইন থিটা। দেখো তো বাইরে চেনা চেনা লাগে। এ যদি একটা ভেক্টর হতো, বি যদি একটা ভেক্টর হতো, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হতো, তাহলে এ বি সাইন থিটা মানে কি ছিল? ভেক্টর তার ক্রস গুণনের মান। ক্রস গুণনের মনে পড়ে কিনা দেখো, গতদিন দেখাচ্ছি। এদিক বরাবর ধরো এ ভেক্টর, এদিক বরাবর কি ভেক্টর? বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কি বলতো? থিটা। তাহলে এ ক্রস বি সমান আমরা কি লিখতাম? এ বি সাইন থিটা থিটা ক্যাপ। এখান থেকে আমাদের এ আর বি ভেক্টরের এর মান মডুলাস দিয়ে দিয়েছিলাম না? মান কতটুকু ছিল আমাদের? এ বি সাইন থিটা। মনে কি পড়ে? হ্যাঁ। তাহলে এ বি সাইন থিটা মানে কি? এ বি সাইন থিটা মানে আমরা লিখতে পারবো এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। যেখানে এ ছিল এ ভেক্টরের মান, বি ছিল বি ভেক্টরের মান, আর থিটা ছিল এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তার মানে এটা অবশ্যই কি হবে বলতো? এ আর বি এর ক্রস গুণনের মান হবে। বুঝছো? তাহলে আমরা এটা কি পাইলাম দেখো তো? সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল যে দুইটা ভেক্টর সন্নিহিত বাহু দিয়ে দিয়েছিল, ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনের মান। বুঝছো কি বলছি? তাহলে যদি বলে যে এ আর বি সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু, ওই সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল বার করো, তাহলে কি করবা? ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন করে মান বার করবা। মানটাই কি হবে বলো তো? ক্ষেত্রফল। মানটাই কি হবে? ক্ষেত্রফলের মান। তাহলে ক্রস গুণনের মান ক্ষেত্রফলের মান। মনে থাকবে? ওকে। তাহলে এখন দেখো, এখান থেকে যদি আমরা যদি শর্টকাট লিখি, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের, কি লিখতে চাই বারবার, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে, দুটি সন্নিহিত বাহু হলে সামান্তরিকের ক্ষেত্রফল, দেখো এটা ক্ষেত্রফলকে সংক্ষেপে এভাবে প্রকাশ করা হয়। সামান্তরিক অঙ্কন করা হয়, অঙ্কন করে বোঝানো হয় কি বলো? যদি সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত হবে বলো? এ ক্রস বি ভেক্টরের মান। এ ক্রস বি ভেক্টরের, মনে থাকবে? ঠিক আছে। এখন দেখো আমরা আরো একটা জিনিস বার করি, এর সাথেই বার করি, একসাথে বার করি, আমরা একসাথে তুলিও নি। দেখো মনে থাকবে। দেখো, যদি দুইটা ভেক্টর যদি এখন ত্রিভুজের দুটা সন্নিহিত বাহুকে নির্দেশ করে, এ ভেক্টর আর বি ভেক্টর ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে নির্দেশ করলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝছো? এটিগুলো আমাদের প্রশ্ন। তাহলে এখানে একটা ত্রিভুজ দাও, এ বি সি। এটা একটা কি বলতো? ত্রিভুজ। ওকে। ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে হবে। কি বলে দিয়েছে? এই ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে তোমাকে। সন্নিহিত বাহু মানে কি? পাশাপাশি বাহু, একই বিন্দুতে পাশাপাশি যে দুইটা বাহু থাকে। এটাকে আমি ধরলাম এ ভেক্টর, আর এটাকে আমি ধরলাম কি ভেক্টর? বি ভেক্টর। ওকে। কোনো সমস্যা আছে? তো দেখো এই যে ত্রিভুজের বি শীর্ষবিন্দুতে এই পাশাপাশি দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টর, সন্নিহিত বাহু বরাবর দুইটা কি আছে বলতো? ভেক্টর আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। এই এই যে ভেক্টর আছে, ভেক্টরদের মধ্যবর্তী কোণ তোমাকে দিয়ে দিয়েছে কি বলতো? থিটা। ওকে।
তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা কি জানি বলতো? এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারবো যে বিসি বাহু মানে এ ভেক্টরের মান, আর বি এ বাহু মানে কি বলতো? বি ভেক্টরের মান। ওকে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, তাহলে লেখো তো ভাইয়া, হাফ গুণন ভূমি, ভূমি মানে কত রে? বিসি গুণন উচ্চতা, উচ্চতা নেওয়া লাগবে তাই না? উচ্চতা আছে ত্রিভুজের এখানে, তাহলে উচ্চতা আমরা দেখি। উচ্চতা কিভাবে বের করে? যে কোনো শীর্ষবিন্দু থেকে, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর আমরা কি টানবো? লম্ব টানবো। তাই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলাম। দেখ তো কোমর বেঁকা হয়ে গেছে। দেখো, তাহলে এই যে এটা, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা আমাদের কি বলতো? সমকোণী ত্রিভুজ, তাই না? আর আমরা কি টানলাম? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলাম। এটাই আমাদের কি হবে? ত্রিভুজের উচ্চতা এইচ। তাহলে এটা আমাদের ছিল এ ভেক্টর, আর এটা ধরো আমাদের উচ্চতাটা এখানে ডি বিন্দুতে এসে ছেদ করেছে। তাহলে উচ্চতা আমাদের কত হবে বলতো? এইচ। তাহলে আমরা হাফ বিসি, বিসি মানে হলো এ ভেক্টরের মান, উচ্চতা, উচ্চতা জানি না, উচ্চতা এখন বার করবো আমরা। এই ত্রিভুজের দিকে তাকাও তো, ত্রিভুজ এ বি ডি এ। এ বি ডি এ তুমি কি লিখতে পারবা দেখো? সাইন থিটা সমান কত হবে বলো? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এইচ ইজ ইকুয়াল বি সাইন থিটা লেখা যায়। তাহলে এই সমান কি লিখতে পারবা? বি সাইন থিটা। তাহলে একইভাবে বলো, এ বি সাইন থিটা মানে কি? এ ক্রস বি ভেক্টরের মান। বুঝছো? তাহলে একটু খেয়াল করে, এটা মানে কি দেখতেছি যে এ ও বি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি হয়, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এ আর বি এর ক্রস গুণফলের মান তার কি বলতো? অর্ধেক। এ ও বি এর ক্রস গুণফলের মানের অর্ধেক। বুঝছো? সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করলে জাস্ট ক্রস গুণনের মান, আর ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্রস গুণনের মানের অর্ধেক। মনে থাকবে? তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হলে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হলে, এর এইভাবে লিখবে। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলকে এভাবে ত্রিভুজ লিখে মোটা করে দেওয়া হয়, বুঝছো? তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে কত আসবে? হাফ ইন্টু এ ক্রস বি গুণফলের মান। সুন্দর করে নোট করে না। এখন দেখো, আমরা আরো একটা প্রমাণ দেখি। যদি এবার এ ও বি সামুদ্রিকের দুটি কর্ণ যদি নির্দেশ করে, সামুদ্রিকের দুটি কর্ণ নির্দেশ করলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে? আগে ছিল দুটি সন্নিহিত বাহু, এবার সামুদ্রিকের দুটি কি হবে বলতো? কর্ণ। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে? এটা একটু আমরা কি করবো বলতো? বের করবো। আহারে নিচে লেখাগুলো নামে ছিল পারতাম। দেখো, তাহলে আমরা একটা সামুদ্রিক অঙ্কন করি আবার আগের মতো। তাহলে ধরো এটা আমাদের একটা সামুদ্রিক ও পি কিউ আর, ঠিক আছে? অথবা পি কিউ আর এস দিলাম। দেখো, এই যে সামুদ্রিক যেটা আছে, সামুদ্রিকের দুইটা কর্ণ হলো আমাদের, এটা একটা কর্ণ আর এইটা আর একটা কর্ণ। ওকে, দেখো এই কর্ণদ্বয় ও বিন্দুতে কি করে বলতো? ছেদ করে। এই যে কর্ণ আছে, এই কর্ণটা তোমাকে দিয়ে দিয়েছে, এই কর্ণ, এই কর্ণটা হলো এ ভেক্টর,
এই কর্ণ বরাবর যে ভেক্টর আছে এটা হলো এ ভেক্টর, এই যে কর্ণ আছে এই কর্ণটা তোমাকে দিয়ে দিয়েছে বি ভেক্টর। বুঝছো? তাহলে একটু এই পাশে লিখে রাখো। আর এই যে কর্ণ এই কর্ণটা আমাদের এ ভেক্টর, আর এই যে কর্ণ এই কর্ণটা আমাদের বি ভেক্টর। বুঝছো? বলো, সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে, তাহলে এটা যদি পুরোটা এ ভেক্টর হয়, আমি যদি এইটুকু ভেক্টর নিতে চাই, তাহলে এই ভেক্টরের দিক আর এই ভেক্টরের দিক একই দিকে হচ্ছে না? কিন্তু এই ভেক্টরের মান এই পুরো ভেক্টরের মানের কি হচ্ছে? অর্ধেক হচ্ছে। তাহলে এইটুকু পুরোটাকে যদি এই ভেক্টর হয়, তাহলে এইটুকু কি হবে বলতো? এ ভেক্টর বাই 2, এ ভেক্টর বাই, বুঝছো, এই ভেক্টর কি বলতো? অর্ধেক ভেক্টর না? তাহলে আমাদের, আমরা এখন এটা লাল চিহ্ন দ্বারা করে দিচ্ছি, দেখো এখান থেকে এইটুকু, এইটুকু ভেক্টর এটা আমাদের হবে এ ভেক্টর বাই 2। তাহলে কর্ণদ্বয় যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই যে ও বিন্দুটা এই কর্ণকে সমান দুই ভাগে ভাগ করেছে, আবার ও বিন্দুটা পি আর কর্ণকেও কি করবে বলতো? সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এইটুকু যদি পুরোটাকে যদি বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরের দিক যেদিকে এ ভেক্টরের দিকে কি সেই দিকে না? তাহলে এ ভেক্টর মান কত হবে? এ ভেক্টর মানের অর্ধেক। তার মানে এই যে এই ভেক্টরটা হবে, এই ভেক্টরটা হবে আমাদের যে বি ভেক্টর যেটা ছিল সেই বি ভেক্টরের অর্ধেক। বুঝছো? হুম। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা পুরো সামুদ্রিকের ক্ষেত্রফল যদি বার করতে চাই, এর জন্য আমরা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। কারণ সামুদ্রিকের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে, ওই কর্ণগুলো সামুদ্রিককে সমান চারটা ত্রিভুজ ক্ষেত্রে কি করে বলতো? পরিণত করে। এটার ক্ষেত্রফল যা হবে, এটার ক্ষেত্রফল সেটা হবে, এটার ক্ষেত্রফল সেটা হবে, এটার ক্ষেত্রফল কি হবে বলতো? সেটা হবে। আমি কোনোভাবে যদি এইটুকুর ক্ষেত্রফল বার করতে পারি, তাহলে ওটাকে 4 দ্বারা গুণ করে দেবো, তাহলে কি হবে? পুরো সামুদ্রিকের ক্ষেত্রফল পাওয়া যায়। বুঝতে কি বলছি? তাহলে এখন দেখো তো, আমি যদি এইটুকুর ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে এইটুকু একটা ত্রিভুজ না? ত্রিভুজ কি না? ত্রিভুজের এটা একটা সন্নিহিত বাহু, এটা আর একটা কি বলতো? তাহলে ত্রিভুজের এই দুইটা হলো কি বলতো? সন্নিহিত বাহু না? তাহলে আমরা ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর দিয়ে দিছি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো না? পারবে কি পারবো না বলো? ওই তো ওই সূত্রের সাহায্যে। বুঝছো কি বলছি? তাহলে দেখো তো, আমরা যদি ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রফল বের করি, আমরা ক্ষেত্রফল সমান কত হবে বলো? আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সন্নিহিত বাহু বরাবর যে দুইটা ভেক্টর আছে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনের মানের অর্ধেক। ক্রস গুণনের মানের অর্ধেক। কি রে, বোঝা গেল? এটা ছিল এ বাই 2 ভেক্টর, এ বাই 2 ভেক্টর, এটা ছিল বি বাই 2 ভেক্টর, বি বাই 2 ভেক্টর। তার কি হবে বলতো? অর্ধেক। ক্রস গুণনের মানে, তাহলে দেখো এদের 2 আর 2 গুণ করে কত আসবে? 1/4 আসবে না? 1/4 টাকে বাইরে নিয়ে আসো, তাহলে 1/4 হাফ গুণ করে কত হবে? 1/8। তাহলে এখানে থাকবে কত? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা হাফ হাফ গুণ করে বাইরে নিয়ে চলে আসছে, হাফ হাফ গুণ করে 1/4, 1/4 আর হাফ গুণ করে 1/8। বোঝা গেল কি বললাম? তাহলে এখন যদি আমরা অতএব পি কিউ আর এস সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল যদি বার করতে চাই, সেটা কত হবে? 4 ইন্টু ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রফল, ঠিক কিনা? হুম। তাহলে 4 ইন্টু এটার ক্ষেত্রফল কত আমরা পাইছি? 1/8 এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এর সাথে এটা কাটো, কত আসে? হাফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বুঝছো? তাহলে দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর যদি সামুদ্রিকের দুটি কর্ণ নির্দেশ করে, কি নির্দেশ করে? তাহলে ওই সামুদ্রিকের ক্ষেত্রফল ওই কর্ণ দুটার ক্রস গুণনের মানের অর্ধেক। ক্রস গুণনের মানের, তাহলে তিনটা জিনিস পার্থক্য কি বুঝতে পারছো? সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এ ক্রস বি এর গুণফল, গুণফলের মান। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এ ক্রস বি এর গুণফলের মানের অর্ধেক। আর সামুদ্রিকের যদি কর্ণ নির্দেশ করে, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল এ ক্রস বি এর গুণফলের অর্ধেক। তাহলে এ ও বি সামুদ্রিকের এ ভেক্টর ও বি ভেক্টর সামুদ্রিকের দুটি কর্ণ হলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল কত আসবে? জাস্ট এর সামনে একটা হাফ গুণ করে দাও, হাফ ইন্টু এ ক্রস বি গুণফলের মান। বোঝা গেল কি গেল না বলো?
বুঝলেন? চলো দেখো আমরা একটু ম্যাথ খুব প্র্যাকটিস করি। এ ও বি, এ ভেক্টর ও বি ভেক্টর সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নম্বর, এ ভেক্টর ও বি ভেক্টর সামুদ্রিকের দুটি কর্ণ নির্দেশ করলে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বর, এ ভেক্টর ও বি ভেক্টর ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বলো, করা যাবে? বাসায় গিয়ে সুন্দর করে করবা। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল মানে কি? প্রথম ক্ষেত্রে 1 নম্বর, তাহলে কত হবে বলো? এ ক্রস বি গুণফলের মান। তাহলে তোমার আগে কি বার করতে হবে? এ ক্রস বি গুণফল বার করতে হবে। তার মানে কি অঙ্ক করতে হবে বলো? আমরা বড় হইছি না? তাহলে বড় হলে আমরা কি করব বলো তো? বড় হওয়ার মতো করে অঙ্ক করব, তাই না? 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস কত আসবে বলো তো? k ক্যাপ। তারপর কত আছে? 2i ক্যাপ 2j ক্যাপ মাইনাস কি বলো তো? k ক্যাপ। তাহলে i ক্যাপ নেব আমরা, তাই না? এটার সাথে এটা গুণ রে, -4 -1 গুণ করলে কত আসে? তাহলে 4, আর এটার সাথে এটা গুণন, তাহলে মাইনাস কত হবে? 2। তাহলে 4 - 2, তাহলে 4 - 2 করলে কত আসবে? 2i ক্যাপ মাইনাস j ক্যাপ, তাই না? তাহলে এটা এটা বাদ, তাহলে 4 - 2 তাহলে কত আসবে? -6। তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? +6। তারপর কি হবে বলো তো? প্লাস k ক্যাপ মনে করো। তাহলে এটা বাদ, তাহলে এটা কত হবে? 8 প্লাস 8, 8 আর 8 কত হবে? 16 -8, কিন্তু সূত্রে মাইনাস ছিল না, তাহলে কত হয়ে যাবে? 16 কে ক্যাপ। বুঝছো? এ ক্রস বি বার হয়ে গেছে। এখন বলো এ ক্রস বি এর মান বার করতে পারবো না? তাহলে এ ক্রস বি এর মান কত হবে? মান √, i এর সহগের উপর স্কয়ার, j এর সহগের উপর স্কয়ার, k এর সহগের উপর স্কয়ার। 16 16 কত হয়? 256 মনে হয়। দেখো তো। হুম, দেখো তো, দেখো তো।
তাহলে 296 আসে রুট ওভার, বুঝছো? তাহলে রুট ওভার 296 মানে কত দেখো তো? 17.2, বুঝছো? তাহলে এত বর্গ একক, এর সাথে লিখবা কি বর্গ একক, বুঝছো? তাই সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বার হয়ে গেছে। এখন বলো সামুদ্রিকের ক্ষেত্রফল যদি পাও, ওই দুটো এখন কি নির্দেশ করতেছে? সামুদ্রিকের কর্ণ, তাই না? তো সামুদ্রিকের কর্ণ নির্দেশ করে সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু এ ক্রস বি গুণফলের মান, তাই না? এ ক্রস বি গুণফলের মান তো আমরা বার করে রাখছি, ওটার সাথে কি করবা? হাফ গুণ করে দিবা। তাহলে হাফ ইন্টু 17.2, এখান থেকে আসবে একটা 3 নাম্বার। বাড়ি কাজ তো দিব, সমস্যা নাই। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে রে? হাফ ইন্টু এ ক্রস বি গুণফলের মান, এখানে যেটা আসবে ওইটা, বুঝছো? শীট বার করো। শীটের 11 নাম্বার, তারপর 19 নাম্বার, 20 নাম্বার, 11, 19, 20, 20, 27, 28, 29, 28 আর 29 একই অঙ্ক রিপিট হয়েছে আর কি, একটা করলে হবে না, আর নাই। এখন দেখো আরো কিছু অঙ্ক আমাদের শিটে বাকি আছে, এগুলো আমরা একটু করি, করে শেষ করি। দেখো কি বলেছে, দেখো 13 নাম্বারটা দেখো, প্রমাণ করো যে এ ডট বি ভেক্টরের মানের উপর এ ডট বি ভেক্টর হোল স্কয়ার প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান তার উপর স্কয়ার ইকুয়াল এ স্কয়ার বি স্কয়ার, এটা প্রমাণ করতে বলছে, বুঝছো? কেমনে করবা? আমরা লেফট সাইড ধরে কাজ শুরু করে দিই। লেফট সাইডে কি আছে? এ ভেক্টর ডট বি ভেক্টর তার উপর স্কয়ার প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মানের উপর স্কয়ার। তাহলে বলো এ ডট বি মানে কি লিখতে পারবা? এ বি cos থিটা লেখা যাবে। আর এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান, তাহলে মান মানে কি লিখতে পারবা? এ বি sin থিটা তারপর স্কয়ার। কোনো সমস্যা আছে রে? এ স্কয়ার বি স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার বি স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এ স্কয়ার বি স্কয়ার কে কমন নাও, তাহলে থাকে কত? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে জানো কত? তাহলে এ স্কয়ার বি স্কয়ার। তাহলে লেফট সাইড ইকুয়াল কি চলে আসছে বলো তো? রাইট সাইড। বুঝছো? অনেক বড় প্রমাণ নাকি? কোনটা? কে বলছে তোমারে? এলে তো এমসিকিউ আছে অ্যাডমিশনে। তুমি এটা এটা করার আগে তোমার কি মনে হয়েছিল কও? করার আগে দেখে মনে হচ্ছে না যে কিভাবে করবো বাবা, এটা আবার কিভাবে আসছে? হ্যাঁ, করতে দিলে করতে পারতা, যদি বলতাম যে করো। দেখো 14 নাম্বার, এটা অনেকবার প্রমাণ করে দিয়ে আসছি। হ্যাঁ, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মান আর এ ভেক্টর, এটা 13 নাম্বার। এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান হলে এ ও বি পরস্পরের উপর লম্ব, এটা অনেকবার করে দিয়ে আসছি না? এটা দেখবা লব্ধিতেই করে দেওয়া আছে, 1000বার করে দেওয়া আছে। তাহলে এটা গেল আমাদের। তারপর দেখো 18 নাম্বারটা দেখো, 18 নাম্বার, এটাও এটাও বিশাল বড় একটা প্রমাণ, বুঝছো? পুরো বোর্ড মিলে ধরো আঁকবে না। দেখো এটা ধরো পি ভেক্টর, এটা ধরো কিউ ভেক্টর, হ্যাঁ, এটার মধ্যবর্তী কোণ বলে দিয়েছে কি বলতো? আলফা। প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে tan আলফা ইকুয়াল পি ভেক্টর প্লাস ক্রস কিউ ভেক্টরের মান ডিভাইডেড বাই পি ভেক্টর ডট কিউ ভেক্টর
কিউ ভেক্টর। বুঝছো? এটা প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো যে tan আলফা ইকুয়াল পি ক্রস কিউ ভেক্টরের মান ডিভাইডেড বাই পি ভেক্টর ডট কিউ ভেক্টর, এটা প্রমাণ করতে বলছে। তাহলে বলো তো ভাইয়া, আমাদের দেখতে পাচ্ছি আমাদের tan আলফা এখানে পি ক্রস কিউ আছে আর পি ডট কিউ আছে, এখন বলো যে পি ভেক্টর আর কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা, তোমাকে এটা বলেই দিয়েছে। তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মান যদি বার করতে চাই আমরা ক্রস গুণন করে, তাহলে কি হবে, পি কিউ সাইন আলফা, তাই না? আর পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি আমরা ডট গুণন করি, তাহলে আমরা কি পাবো, পি কিউ কজ আলফা। পাবো কি পাবো না? তাহলে এটাকে ধরো হচ্ছে তুমি 1 নাম্বার, এটাকে ধরো 2 নাম্বার। বুঝছো? কেবল ক্যালকুলেশন শুরু হলো, দেখো কতখানি ক্যালকুলেশন হয়। 1/2 করে পাই। হ্যাঁ, তাহলে কত হবে দেখো তো, পি ক্রস কিউ ভেক্টরের মান ডিভাইডেড বাই কত হবে, পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান পি কিউ সাইন আলফা, কি হবে বলো তো, পি কিউ কজ আলফা। হাই রে হাই। তাহলে tan আলফা ইকুয়াল পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের মান ডিভাইডেড বাই পি ভেক্টর ডট কিউ ভেক্টর। এটা পি কিউ কি কাটে গেছে, সাইন আলফা বাই কজ আলফা মানে কি tan আলফা। এইটা আর কিছু করা লাগবে? বিশাল বড় একটা প্রমাণ। বুঝছো? আর কোনোটা সমস্যা হওয়ার কথা না। এই 30 31 নাম্বার বাড়ি কাজ দিছিলাম না? হ্যাঁ, কি কয়? আচ্ছা দেখো 30 নাম্বারের করতে পারবা না, 31 নাম্বারটা দেখো করতে পারবে কিনা। এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, বলছে এদের লম্ব অভিমুখী একটি একক ভেক্টর নির্ণয় করো। পারবা? দুইটা ভেক্টর লম্ব অভিমুখী একক ভেক্টর মানে কি রে, ইটা ক্যাপ কি, তলের লম্ব বরাবর একক ভেক্টর বার করা শিখেছি না? তাহলে একটা তলের উপর যদি দুইটা ভেক্টর দিয়ে দেয়, তাদের লম্ব বরাবর যে ভেক্টর ছিল ওটা কিভাবে বার করতাম, ক্রস গুণন করে বার করতাম না? তাহলে দুইটা লম্ব অভিমুখী একক ভেক্টর মানে কি, ইটা ক্যাপ বার করতে বলছি। ইটা ক্যাপ বার করতে পারবা না? গতকাল দেখাচ্ছি ইটা ক্যাপ ইকুয়াল কত, প্লাস মাইনাস এ ক্রস বি ভেক্টরের মান ডিভাইডেড বাই সরি এ ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ক্রস বি ভেক্টরের মান দেখাইছি। তাহলে এই এ বি ভেক্টর দিয়ে দিছে, উপরে ক্রস গুণন করবা, নিচে কি করবা, ক্রস গুণনের মান দ্বারা ভাগ করে দেবা, কাজ শেষ। প্লাস মাইনাস লিখবে সামনে অবশ্যই। তাহলে 31 নাম্বারটা করো বাসায় গিয়ে। 30 নাম্বারটা দেখো, আমি 30 নাম্বারটা করে দিই। দেখো 30 নাম্বার, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ বলে দিয়েছে। এদিক বরাবর একটা ভেক্টর দিয়ে দিয়েছি, এ ভেক্টর। এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে একটা ভেক্টর বলে দিয়েছি। এটা কি ভেক্টর বলে দিয়েছে বলো তো, বি ভেক্টর। বুঝছো? বলছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্ণয় করো। আরো দুইটা জিনিস দিয়ে দিয়েছে, দেখো উপরে দেখো, উপরে বলে দিয়েছে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান হলো 5 আর বি ভেক্টরের মান হলো 6। বুঝছো? এ ভেক্টরের মান 5, বি ভেক্টরের মান কত বলো তো, 6। তোমাকে বলেছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্ণয় করো, 1 নাম্বার। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্ণয় করো। বুঝছো? এটা বার করতে হবে। এখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করার জন্য আমরা কি করব বলো তো, ওই তো বি ভেক্টরের এ ভেক্টর মান দেওয়া আছে 5, বি ভেক্টর মান দেওয়া আছে কত বলো তো, 6। তাহলে 5 - 6 সমান কত হবে বলো তো, -1, তাই না? মান সহি। এটা কি সাধারণ বিয়োগ নাকি ভেক্টরের বিয়োগ? তা তুমি মান বাই বিয়োগ করতেছো কিসের জন্য? তাহলে এটা কি করতে হবে, ভেক্টরের বিয়োগ করতে হবে। এর জন্য কি করতে হবে, এখন এই ভেক্টর বার করতে হবে, এই ভেক্টর বার করতে হবে, বি ভেক্টর বার করতে হবে। ভেক্টর দেওয়া নাই, মান বলে দিছে। বুঝছো? এখন একটু মনোযোগ দাও, দেখো এতে বি, এতে বি, বি এমন একটা ভেক্টর যার মান কত, 6। এর দিক কোন দিকে, ওয়াই অক্ষের নিচের দিকে। ওয়াই অক্ষের নিচের দিকে বোঝাতে কি করা হয়, মাইনাস জে ক্যাপ। তো একটা ভেক্টর যদি মান জানো আর তার যদি দিক জানো, আর অন্য কোনো কিছু দরকার আছে, ভেক্টর লিখতে পারবা না? তাহলে বি ভেক্টর সমান কত হবে বলো, বি ভেক্টরের মান হলো 6
আর দিক হলো y অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে y অক্ষের ঋণাত্মক দিকের জন্য আমরা কি করব, মাইনাস জে ক্যাপ একক ভেক্টরের সাথে গুণ করে দিব, বুঝছো? তাহলে এখন দেখো বি আমার একটা ভেক্টর যার মান কত 6, আর দিক কোন দিকে, y অক্ষের নেগেটিভ দিকে, তাহলে বি ভেক্টর সমান কত হবে, -6 জে ক্যাপ, -6 ভেক্টর পাইছো। এখন এ ভেক্টর বার করবা, তাই না? এখন এ ভেক্টর বার করতে গিয়ে পড়ে গেছে বিপদে। দেখো এটা আর কোন এক্স অক্ষের দিকেও নাই, y অক্ষের দিকেও নাই, এটা একটা তলে আছে। কোন তলে আছে, এক্স ওয়াই তলে আছে, এক্স ওয়াই। তাহলে আমরা কি করব, ভেক্টরকে উপাংশে বিভাজিত করে দেব, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ বার করব, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ বার করব। তাহলে এ ভেক্টরের যদি এক্স অক্ষ বরাবর উপাংশ নাও, তাহলে কতটুকু জায়গা জুড়ে থাকবে, এই যে এতটুকু জায়গা জুড়ে, এই উপাংশটুকু আমরা বার করব। তাহলে এই উপাংশ কত হবে বলো, এ ভেক্টরের এদিক বরাবর উপাংশ, তাহলে এ ভেক্টরের মান কত ছিল বলো তো, 5 ছিল না? এ ভেক্টরের মান কত, 5। এদের 5 এর এইদিক বরাবর উপাংশের মান নিতে হবে, তাহলে মান কত হবে, 5 cos 60 ডিগ্রি। কত হবে, 5 cos 60 ডিগ্রি। এটা তো উপাংশের মান। আমি যদি ভেক্টরটা নিতে চাইতাম তাহলে কি করতে হতো, এই ভেক্টরের দিক কোন দিকে, এক্স অক্ষের দিকে না? তাহলে একটা মানকে ভেক্টরে পরিণত করা হয় কিভাবে, ওর সাথে একটা একক ভেক্টর গুণ করে দেওয়া হবে। তাহলে এর সাথে আমাদের কি গুণ আকার থাকবে, আই ক্যাপ। তাহলে এই ভেক্টরটুকু পাইছো, এর লম্ব উপাংশ বার করবো, পাঁচের লম্ব উপাংশ। আচ্ছা এইটুকু উপাংশের মান যতটুকু, এইটুকু উপাংশের মান ততটুকুই না, লম্ব উপাংশ এই দিক বরাবর হতো, তাহলে এটা যে কথা এটা তো একই কথা। তাহলে এখানে যদি আমি লম্ব উপাংশ ভেক্টরটা নিতাম, এইটা যে ভেক্টর এটা তো কি ভেক্টর বলতো, সেম ভেক্টর, ঠিক কি না? তাহলে পাশের এই দিক বরাবর উপাংশ কত হবে, লম্ব উপাংশ যার সাথে কোণ দেওয়া থাকে তার সাথে cos, বাকিটার সাথে কি হবে, ইয়েস sin 60 ডিগ্রি। এটা হলো এই উপাংশের মান। দিক কোন দিকে, y অক্ষের দিকে না? y অক্ষের দিকে বোঝানোর জন্য সাথে আমরা কি লিখে দেব, j ক্যাপ, বুঝছো? তাহলে a ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো বলতো, x i ক্যাপ প্লাস a y j ক্যাপ, তাই না? তাহলে x এর মান কতটুকু হবে, এইটুকু না? হ্যাঁ, এত কিছু দেওয়ার দরকার নাই, এটা দেখালাম যে আমরা উপাংশ বিভাজিত করে এভাবে লিখছিলাম না। এই যে x i ক্যাপ মানে কোন ভেক্টর, x অক্ষ বরাবর উপাংশ ভেক্টর, তো উপাংশ ভেক্টর তো আমরা বার করছি, উপাংশ ভেক্টর কত, 5 cos 60 ডিগ্রি i ক্যাপ প্লাস y অক্ষের উপাংশ কত, 5 sin 60 ডিগ্রি j ক্যাপ। তাহলে এখান থেকে দেখো এই ভেক্টর পাওয়া যাচ্ছে, cos 60 ডিগ্রির মান কত, হাফ, তার মানে কত আসবে 2.5 i ক্যাপ, sin 60 মান কত √3/2, তাহলে 5 কাটলে 2.5 √3, 2.5 √3 j ক্যাপ, বুঝছো? এ ভেক্টর পাইছো, এ ভেক্টরও পাই গেছো, বি ভেক্টর পাই গেছো, এখন বলো বিয়োগ করতে পারবা না? তাহলে বিয়োগ মানে কি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দিতে হবে, তার মানে এ ভেক্টর আই সহগ থেকে বি ভেক্টর আই সহগ বাদ, তাই এটাকে এভাবে লিখতে পারবা না, 0 i ক্যাপ -6 j ক্যাপ প্লাস কি বলতো 0 k ক্যাপ লেখা যায়। তাহলে এখান থেকে দেখো এর থেকে এটা বাদ দাও, তাহলে 2.5 থেকে 0 বাদ দিলে কত হবে, 2.5 হবে। এ মাইনাস বি করতেছো মানে এটার থেকে এটা বাদ দিবা, এটার থেকে 2.5 থেকে 0 বাদ দিলে কত হবে, 2.5 হবে। তারপর 2.5 √3 মাইনাস -6, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে দেখো তো 2.5 √3 প্লাস 6 করো, ক্যালকুলেটরে চাপ দাও কত আসে, দেখো 2.5 √3 প্লাস 6 প্লাস 6 10.33 10.33 j ক্যাপ। এখানে কেউ আছে, কে আছে, নাই, তার মানে এখানে 0 আছে, এখানেও 0, 0 মানে 0 করে ওঠে নাই। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পাই গেছো, হ্যাঁ? তোমাকে কি নির্ণয় করতে বলছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্ণয় করো, তাহলে আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বার করা শেষ। তারপর কি বলছে বলো, ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করো, কি নির্ণয় করতে বলছে, তাহলে এখন মান নির্ণয় করতে পারবা না, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পাই গেছো, তাহলে এটার মান কত হবে, মান ইকুয়াল √ওভার i এর সহগের উপর স্কয়ার 2.5 তার উপর স্কয়ার প্লাস 10.33 তার উপর স্কয়ার। এখান থেকে দেখবা মান কত আসে, বুঝছো? মান আসবে 10.63 এর কাছাকাছি, বুঝছো? এটা এক নাম্বার শেষ। দুই নাম্বার বলছে a ক্রস b ভেক্টরটি a প্লাস b ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে সত্যতা যাচাই করো। দেখো কি বলছে, এটা কি করতে পারবা, বলছে a ক্রস b ভেক্টরটি a প্লাস b ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত, বুঝছো? তাহলে a ক্রস b ভেক্টরটি a প্লাস b ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত দেখাইতে বলছে, এটা করতে পারবা,
দুইটা ভেক্টর লম্ব শর্ত জানো না? বলো a ক্রস b করে একটা নতুন ভেক্টর পাবা না ওইটা, আর a প্লাস b করে আরেকটা ভেক্টর পাবা না ওইটা, ওই দুটো পরস্পর লম্ব হবে বুঝতে। তাহলে তোমার কি করতে হবে, তুমি a ক্রস b বার করবা, a প্লাস b বার করবা, করার পরে এই দুটার কি করবা, ডট গুণন করবা। যদি ডট গুণন শূন্য আসে, এই যে a ক্রস b ভেক্টর ডট a প্লাস b ভেক্টর, বুঝছো? তাহলে a ক্রস b ভেক্টর বার করবে, a প্লাস b ভেক্টর বার করবে, ওই দুটো ডট গুণন করবে, ডট গুণন করলে শূন্য হলো লম্ব, শূন্য না হলো লম্ব না, বুঝছো? এখন কেমনে করবা, ওই তো এখানে লেখে a ক্রস b ভেক্টর a ভেক্টর উপাংশ বার করে দিছি, b ভেক্টর উপাংশ বার করে দিছি, উপাংশ বিভাজিত ভেক্টর ক্রস গুণন করতে পারো? পারো? ওই i j k লিখে নিচে কি প্রথম ভেক্টর সহগ দ্বিতীয় ভেক্টর সহগ, a প্লাস b করতে পারো, যোগ করতে পারো, খালি ক পারো না, দেখো কি হয়। তাহলে এতে ক্রস গুণ করবা, যোগ করবা, যোগ করে যেটা পাবো এই দুটো ডট গুণ করবা, ডট গুণ করে দেখবা যদি শূন্য হয় তাহলে লম্ব, শূন্য না হলে লম্ব না। শোনো আজকে মোটামুটি এটুকুই আমাদের। এখন সামনের দিনে আমরা কি পড়বো, ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট পড়বো, অর্থাৎ তিনটা ভেক্টরের গুণ নিয়ে পড়াশোনা করব। করার পরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ঘন সামন্তরিকের আয়তন নির্ণয়, বুঝছো? ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করা হলেই ক্রস গুণন সংক্রান্ত যা কিছু ছিল সবই আমাদের শেষ, মানে এই অধ্যায়ের আমাদের 90% শেষ, বাকি 10% বাকি আছে ভেক্টর ক্যালকুলাস, মানে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। এখন এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল বোঝার জন্য আমাদের আগে ডিফারেন্সিয়েশন বুঝতে হবে। তার মানে আমরা দুইটা লেকচার দেব ম্যাথের উপর, বুঝছো? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তারপর কমপ্লিট ডিফারেন্সিয়েশন। এই যদি ডিফারেন্সিয়েশন যদি করতে পারো তাহলে তুমি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল করতে পারবে, আর যদি ডিফারেন্সিয়েশন না করতে পারো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না করতে পারো, তাহলে করতে পারবে না। এখন তোমরা যদি ম্যাথে যদি পড়ে আসতা তাহলে আমার এই দুইটা লেকচার দেওয়া লাগতো না। এখন কি করবো তাহলে, এখন বলো, এখন বাদ দিতে চলে যাবো? বুঝছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।